সো এটা আপনারা খুলে ফেলুন। আপনারা যদি কেউ টবে মালচিং করে থাকেন তবে মালচিংগুলো তুলে নিন। ভিডিওর শেষে এটা হাইপার ল্যাপস হিসাবে থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইন্ডিং রুটস। ওয়েসিস লগ 30 এপ্রিল 2024। আশা করি সবাই ভালো আছেন। আমি সরাসরি প্রসঙ্গেতে চলে আসি। যে হিট ওয়েভ যাচ্ছে, ওয়েদার রিপোর্ট হচ্ছে আগামী 2 মে থেকে 4-5 দিনের মতো বৃষ্টি হবে। তো ভালো কথা, খুবই আনন্দের কথা, বৃষ্টি হবে, ওয়েদার ঠান্ডা হবে। কিন্তু আমাদের বাগানিদের জন্য কিন্তু কিছু অ্যালার্মিং পয়েন্ট আছে। তো আমি কি প্রিকশন নিচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা যারা এই ধরনের শেড ব্যবহার করছেন, ঝড় বা বৃষ্টির আগে এগুলো খুলে ফেলুন। রেইনি সিজনে যদি এই শেড থেকে যায় সেক্ষেত্রে গাছের মাটিতে কিন্তু রোদ আসবে না, গাছের মাটি শুকাতে চাইবে না। তাছাড়া ঝড় বৃষ্টির সময় এগুলো ভেঙে উড়ে গিয়ে একটা বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে। নট নেসেসারিলি আপনার এই সাপোর্টগুলো খুলে ফেলতে হবে। এগুলো যদি ভালোভাবে আপনারা বেঁধে রাখেন, টাই আপ করে রাখেন, এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা নাই। যত বাতাসে আসুক, বাতাসে এটা ফ্লো করে চলে যাবে। কিন্তু যদি শেডটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটার উপরে বাতাসের চাপ পড়বে, আর এই চাপটা এই সাপোর্টে আসবে, তখন এটা ভেঙে যেতে চাইবে। সো এটা খুলে রাখাটাই ভালো। খুলে কোথাও স্টোর করে রাখলেন, আবার যদি হিটওয়েভ আসে বা রোদের প্রচণ্ডতা বেড়ে যায় তখন আবার ব্যবহার করলেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি কেউ টবে মালচিং করে থাকেন তবে মালচিংগুলো তুলে নিন। যেমন এখানে আমার নারকেলের খোসা দিয়ে মালচিং করা আছে, এগুলো আমি তুলে কোথাও রেখে দিব, শুকিয়ে নিব একটু, যেন পরে আমি আবার ভালোভাবে ব্যবহার করতে পারি। আজকে অনেক উইন্ডি, যদিও আমাদের এখানে প্রায় 38-39 ডিগ্রি চলছে। মালচিং তুলে ফেলার কারণ হচ্ছে, মালচিং যদি রেখে দেন তবে কিন্তু মাটি শুকাবে না, সূর্যের তাপে যেন মাটি শুকিয়ে না যায়, এই জন্য মালচিং করা হয়েছিল। বর্ষার সময় যদি আমরা মালচিং রেখে দিই সেই ক্ষেত্রে কিন্তু ওই একই সিস্টেম হবে, পানি শুকাতে চাইবে না, গাছের শেকড় পচে যাবে। এই জন্য মালচিংগুলো তুলে ফেলতে হবে। আর আরেকটা কাজ করতে পারেন ঝড়ের জন্য, এই ছোট যে টবের গাছগুলো আছে বড় টবের নিচে এইভাবে যদি একটু চেপে চেপে রেখে দেন তবে দেখা যাবে একদিকে বাতাসে যেমন এগুলো পড়ে যাবে না, আর একটা হচ্ছে যখন উপর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে থাকবে বড় গাছগুলা দেখা যাবে এগুলোকে একটু প্রোটেক্ট করছে। ঝড়ে গাছ পড়ে যাওয়ার বাঁচানোর জন্য এই রকম একটা বাঁশের কাঠি দিয়ে বড় গাছের সাথে একসঙ্গে কানেক্টেড করে দিতে পারেন। লংজারভিটির জন্য বাঁশের যে কাঠিগুলো আপনারা বানাবেন এইরকম মোটা করলেও চলবে, আর একটু মোটা করতে পারেন, কিন্তু যদি একটু রং করে নেন এগুলো বহুদিন টিকবে। অনেকেই হয়তো বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য এই ধরনের রেলিং থাকলে রেলিংয়ের উপরে টব রাখেন, আমিও রাখি। কিন্তু ঝড়ের পূর্বাভাস পেয়ে সব আমি নামিয়ে ফেলেছি, একটাও এখন নাই। আপনারাও প্লিজ নামিয়ে ফেলবেন, তার কারণ এই টবগুলো যদি বাতাসে পড়ে যায় এটা কিন্তু মারাত্মক একটা অবস্থা হতে পারে। আমরা শখের বসে বাগানে বিভিন্ন ধরনের গাছ রাখি, যেমন একদিকে মরুভূমির গাছ থাকে আর একদিকে মেরুভূমির গাছ থাকে, মানে গরমের গাছ এবং শীতের গাছ। শখের ব্যাপার, মরুভূমির গাছের ভিতরে কমন যে গাছগুলো আমাদের কাছে থাকে সেগুলো হচ্ছে ক্যাকটাস বা এই ক্যাকটাস গোত্রের যে গাছগুলো আছে। তারপরে ধরে নিন ড্রাগন গাছ, তারপরে ধরে নিন 3 ফল গাছ, যেটা সেন্টিমেন্টাল ইস্যুতে আমাদের এখন ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে মরুভূমি জাতীয় গাছ। তো মেরুভূমি মানে বরফের দেশের বা ঠান্ডার গাছ কি আছে, এটা হচ্ছে পাইন গাছ। কমনলি বাংলাদেশে ক্রিসমাস ট্রি হিসাবে বিক্রি করা হয়, এটা অ্যাকচুয়ালি এক জাতের পাইন গাছ। এটার নিচে আছে একটা সিডার জাতীয় গাছ, পাতাবাহার হিসাবে আমি রেখেছি, বাগানের সৌন্দর্য বাড়ে, বিউটি বাড়ে। এই পাশে দেখুন এটা হচ্ছে একটা জুনিপার গাছ, যেমন এই যে এখানে বেবি জুনিপার আছে 2টা। আমরা বিভিন্ন অঞ্চলের গাছ এখানে রাখি, তারপর একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাই। বিভিন্ন ওয়েদারের গাছ কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট চায়, আমরা কিন্তু ওই ট্রিটমেন্টগুলো দিতে পারি না। সো এই বৃষ্টি যখন আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই গাছগুলোর ব্যাপারে এক্সট্রা একটা প্রিকশন নিতে হবে, ওইগুলোকে শেডের নিচে রাখতে হবে।
এই ধরনের নেটের শেডে না, ফিজিক্যাল কোনো একটা শেডের নিচে রাখতে হবে যেটা বৃষ্টির পানি কম পায়। আমি একটু ডিটেলে আপনাদের বলার চেষ্টা করছি, আপনারা দেখুন। এখানে কিছু কাটামুকুট গাছ দেখা যাচ্ছে, ওই পাশে আছে মরিচ গাছ এবং ওই পাশে আছে আমার কিছু বট গাছ, বনসাই করার চেষ্টা চলছে। এই গাছগুলো বৃষ্টির সময় রাখা যাবে না ডাইরেক্ট বৃষ্টির মধ্যে, এগুলো একটা শেডের নিচে রাখতে হবে। যেমন আমার এখানে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে, ওয়াটার রিজার্ভার বা পানির ট্যাঙ্কি, এইটার নিচে একটা শেড আছে, আমি ওইটার এই গাছগুলোকে ট্রান্সফার করে ওইখানে রেখে দেবো, এইগুলো যেন বৃষ্টির পানি না পায়। আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা থেকে শিখেছি, মরিচ গাছ যদি বৃষ্টির পানি পায় সেই ক্ষেত্রে এটাকে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করবে, ফাঙ্গাস অ্যাটাক করবে, এবং মরিচ গাছে যদি একবার ভাইরাস অ্যাটাক করে এটাকে আর বাঁচানো যায় না, এটাকে ভালো করা যায় না। আমি এর আগে করে শিখেছি, ইউ ক্যান টেক মাই ওয়ার্ড ফর ইট। আপনারা এই গাছগুলো শেডের নিচে রেখে দিন। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আপনাদের দেখতে হবে আপনাদের টবের মাটির ড্রেনেজ সিস্টেমটা কেমন আছে। এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সময় দেখে নেওয়ার জন্য, তার কারণ যখন বৃষ্টি হতে থাকবে বা ঝড় হতে থাকবে বা 4-5 দিনের বৃষ্টি হতে থাকবে, তখন এই কাজটা আপনারা করতে পারবেন না। সো এটা টেস্ট করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে পানি দেওয়ার সময় এটাকে চেক করা, যেভাবে এখন আমি দেখাচ্ছি। এখানে আমি কিছু গাছে পানি দিয়ে দেখাই আপনাদের। পানি দেওয়ার সময় আপনারা একটু অপেক্ষা করবেন, দেখবেন পানি নেমে যায় কি না। কাজটা বর্ষার আগে করতে পারলেই সবচেয়ে ভালো হয়, আপনি সময় পাবেন। যদি কোনো প্রবলেম থাকে, যদি দেখেন কোনো গাছে পানি জমে আছে, সেই ক্ষেত্রে ওটাকে রিপোর্টিং করার আপনি সুযোগ পাবেন। তার কারণ বৃষ্টির সময় আপনি যদি রিপোর্টিং করতে চান, সেক্ষেত্রে মাটি এমনিতেই ভেজা থাকবে, শুকনো মাটি পাওয়াটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি যে আমার এখানে কোনো গাছে পানি জমে আছে কিনা। আমরা যদি একটা এক্সাম রেজাল্ট হিসাবে ধরি, তবে ধরে নেওয়া যায় এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। ওটা অ্যাকচুয়ালি ফেল ধরা যেতে পারে, কিন্তু আমি জানি ওটার মধ্যে পানি জমে থাকবে না, এই জন্য ষষ্ঠ বলছি। আমার বাগানের গাছ, আমি জানি এটা নেচার, এটা বাকেটটা অনেক বড়, পানিটা নামতে দেরি হচ্ছে, ওইটা আমরা কথা বলতে বলতে ইনশাল্লাহ নেমে যাবে। আমি এত কনফিডেন্টলি কেন বলছি যে পানি জমে থাকবে না, তার কারণ আমি কিছুদিন আগে হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি, তারও কিছুদিন আগে আমি ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করেছি। কোনোভাবেই পানি জমে থাকার কোনো কারণ নাই, আমি একদম 100% শিওর ওই যে অনেকটা কমে এসেছে। এনিওয়ে, যদিও আমার এখানে পানি জমে নাই, তারপরও বলে রাখি আপনাদের সুবিধার জন্য, যদি আপনাদের কোনো টবে পানি জমে থাকে, এটা নেসেসারি না যে আপনি পুরো টবটাকে রিপোর্টিং করবেন। আপনি একটা কাজ করতে পারেন, এটা একটা হ্যাক। এই পাশ থেকে এইরকম ডায়ামিটারে আপনি যদি মাটি কিছু তুলে নেন চতুর্দিক থেকে রাউন্ড করে, যে একটা খাদের মতো হবে, ওই মাটিটা নিয়ে ওইটা 50% সরিয়ে রেখে ওইটার সঙ্গে আরও 50% বালি দিয়ে ওইটা মিক্স করে যদি এই জায়গাটা ভরাট করে দেন, সেম রেজাল্ট পাবেন। আর রিপোর্টিং করার জন্য যদি আপনার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি রিপোর্টিং করে দিতে পারেন। এই পার্টটা আমি আর বড় করছি না, তার কারণ ওইখানে পানি কমে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমার ব্যক্তিগত একটা ইঞ্জিনিয়ারিং। এখানে আমি 3টা ইট দিয়ে রেখেছি। এই ইটের কারণে দেখুন এই পাতা বা এই যে শুকনো যে ডালপালা আছে সব এখানে জমা হয়ে যাচ্ছে। যখন বৃষ্টির পানি এখানে আসবে, পানিটা বের হয়ে যাবে, কিন্তু এই লতা পাতা যেগুলো আছে সব এখানে আটকে থাকবে, আপনার এই ড্রেনেজ সিস্টেমটা সবসময় খালি থাকবে। আমি আগে শুধু একটা ইট দিয়ে কাজ চালানোর চেষ্টা করেছিলাম, বাট কাজ হয় নাই, পানি জমে থাকতো। তারপরে এটা হচ্ছে আমার লাস্ট রিসোর্ট, যেভাবে আমি বের করেছি, আপনারা এটা করে দেখতে পারেন, আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তারপরে আসে বৃষ্টি ইটসেলফ, এটা নিয়ে কিছু কথা বলা। এই যে আমাদের এখানে প্রায় 30 দিনের উপরে হিট ওয়েভ যাচ্ছে, এই হিটে কিন্তু যত ধরনের রোগ জীবাণু আছে এখন বাতাসে ছড়িয়ে আছে। বৃষ্টিটা হওয়ার সাথে সাথে এগুলো সব মাটিতে নেমে আসবে। বৃষ্টিটা শুরু হওয়ার প্রথম 2 থেকে 3 ঘন্টা এটা হবে অ্যাসিড বৃষ্টি।
এই অ্যাসিড বৃষ্টি নিয়ে আমি আগেরও একটা ভিডিওতে আলাপ করেছি, চাইলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটার জন্য এক্সট্রা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। তো মাটিতে যখন নেমে আসবে, আমাদের ছাদ বাগানের গাছের প্রতিটা পাতায় কিন্তু এগুলো লাগবে। বৃষ্টির সিজন, রেইনি সিজনটা হচ্ছে বাগানীদের জন্য খুবই আনন্দের একটা সময়। এই সময় আমরা নতুন নতুন গাছ বসানো শুরু করি, বীজ বপন করা শুরু করি, বিভিন্ন ধরনের মেলা হয়, ওইখান থেকে নতুন নতুন গাছ আমরা কিনে নিয়ে আসি। এভরিথিং ইজ ফাইন। কিন্তু যখনই দেখবেন বৃষ্টিটা শুরু হয়েছে, তখনই দেখবেন আপনার গাছের ভিতরে অনেক ধরনের প্রবলেম শুরু হবে। 2 দিন 3 দিন একটানা বৃষ্টি হলো, তারপরে রোদ ওঠা শুরু হলো, ওই সময় গিয়ে গাছের পাতার ভিতরে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অ্যাটাক শুরু হবে গাছের পাতায় এবং মাটিতে। সেই জন্য আপনার এক্সট্রা প্রিকশন হিসেবে আপনি প্রথমে যে চয়েসটা করবেন সেটা হচ্ছে নিম তেল। এটার সঙ্গে লিকুইড সোপ লাগবে। 2 লিটারের একটা স্প্রে বটলে 1 চামচ নিম তেল আর হাফ চামচের মতো লিকুইড সোপ একসঙ্গে মিশিয়ে গাছে বৃষ্টির মতো আপনার গাছকে শাওয়ার করিয়ে দিতে হবে, গোসল করিয়ে দিতে হবে, পাতার উপরে নিচে সব জায়গায়। তারপরে যেটা করতে হবে, ওই বৃষ্টির সাথে সাথে আপনি যেদিন এটা ব্যবহার করবেন, সাথে সাথে আপনি ম্যানসার ব্যবহার করবেন। ম্যানসারটা 20 লিটারের একটা বাকেটে 2 চামচ ম্যানসার দিয়ে সব গাছে প্রয়োজন মতো গোড়ায় দিয়ে দিবেন। ওইটা আপনি স্প্রেও করতে পারেন। সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে নিম তেল দেওয়ার 15 দিন পরে যদি আপনি একবার ম্যানসার দেন, আবার 15 দিন পরে যদি নিম তেল দেন, এইটা যদি কন্টিনিউ করতে পারেন, মাঝখানে আমি বিশেষ 2টা ঔষধ রেখেছি, এই 2টা আপনার ব্যবহার করতে হবে না। যদি কোনো কারণে মিস হয়ে যায়, মিলিবাগ, জাপ পোকা, ফসল ছিদ্রকারী পোকা, তারপরে মনে করেন মাকড়, এগুলা যদি আপনার অ্যাটাক হয়ে যায়, সবার আগে আপনি ব্যবহার করবেন বায়ো এনভির। এটা ইস্পাহানি কোম্পানির একটা খুবই ভালো প্রোডাক্ট। এটার সিস্টেমটা হচ্ছে স্প্রে বটলে 2 লিটার পানিতে 2 ml অথবা একটা বাকেটে 1 লিটার পানিতে 2 ml মিশিয়ে মাটির গোড়ায় অথবা গাছে স্প্রে করে দিতে পারেন। এটার বোতলের গায়ে লেখা আছে আরও ইনস্ট্রাকশন, দয়া করে এগুলো পড়ে নেবেন। এবং কোনো কারণে এই 3টা যদি ফেল হয়ে যায়, সেই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী যেটা আছে সেটা ইমিটাফ। আমি আবারও বলছি, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এটা কিন্তু বিষাক্ত, এটা চোখে নাকে মুখে গেলে আপনার ক্ষতি হবে। এটা ব্যবহারের সময় আপনি মাস্ক এবং একটা আই প্রোটেকশনের সানগ্লাস ব্যবহার করবেন। একটা ক্যাপ রাখলে ভালো হয়। এটা যদি ব্যবহার করেন, সহজ হিসাবে বলি, 1 লিটার পানিতে 1 ml। এটা আপনি গাছের গায়েও দিতে পারেন, গাছের মাটিতেও দিতে পারেন। সো আপনার পেস্ট কন্ট্রোল এবং ফাঙ্গাস কন্ট্রোল কভার হয়ে গেল। রেইনি সিজনে আপনি নিশ্চিন্তে খাবারের কথা ভুলে যেতে পারেন, কোনো প্রয়োজন নেই খাবার দেওয়ার। বৃষ্টির পানিতে যথেষ্ট পরিমাণে খাবার থাকে। আপনার ওই যে সবজি পচা পানি, সরষা পচা পানি বা কোনো ধরনের রাসায়নিক সার কিছু দেওয়ার দরকার নেই। যদি আপনি দেন, এটা ওয়েস্ট হবে, পানির সঙ্গে সব পড়ে যাবে। আরেকটা যেটা করতে পারেন, যদিও আমি জানি এক্সপার্ট লিজেন্ড যারা আছেন তারা এটা বর্ষার সময় শুরু করতে চান, বর্ষার সময় শুরু করাটাই প্রিফার করেন। আমি করা ভালো মনে করছি, এই জন্য এই পর্যায়ে এসে আমি কাটিং করে দেব। কাটিং করার জন্য সবার আগে যেটা লাগবে, আপনার যে প্রুনারটা আছে, এই প্রুনারটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করার অনেকগুলো সহজ অপশন আছে। প্রথম অপশন হচ্ছে আপনি এটাকে আগুনে 2-3 মিনিট ঝলসে নিতে পারেন, গরম করে নিতে পারেন। বাসায় যদি হেক্সোসল থাকে বা স্যাভলন থাকে, ডেটল থাকে, ওইটা দিয়েও করে নিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল আছে অ্যালকোহল প্যাড, এটা খুব সস্তায় পাওয়া যায়, এই জন্য আমি কিছু জোগাড় করে রেখে দিই। বারবার অন্যান্য জিনিস হাতের কাছে পাওয়া যায় না, তখন কাজের প্রবলেম হতে থাকে, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। সো এটা আমি আজকেই প্রুনিং করে দিব। ভিডিওর শেষে এটা হাইপার ল্যাপস হিসাবে থাকবে, আশা করি আপনারা এটা দেখবেন। তো এটা এইভাবে জীবাণুমুক্ত আমি করে নিলাম। কিছুক্ষণের ভিতরেই আমি এটা কাটিংয়ের কাজ শুরু করে দিব। এই কাটিংটা, এই প্রুনিংটা আপনি আপনার যে কোনো গাছে করে ফেলতে পারেন এই সময়। আমি মনে করি কোনো গাছে কোনো নিষেধ নাই, তার কারণ এই সময় যদি আপনি করে রাখেন, বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে এগুলো দেখবেন খুব সুন্দর তরতাজা হয়ে নতুনের মতো হয়ে যাচ্ছে, নতুন নতুন ডালপালা গজাচ্ছে, আপনার দেখলে মন ভরে যাবে। ওকে, বিদায়ের সময় আমি ধারণা করছি সব কিছু আমি কভার করতে পেরেছি। কিছু যদি মিস হয়ে থাকে, আমি বর্ষা চলাকালীন আবার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, বিশেষ করে আপনারা এক্সপার্ট যারা আছেন, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে।
আপনারা কমেন্ট বক্সে কিছু ইনফরমেশন বা কিছু অ্যাডভাইস যদি করে রাখেন আমি খুবই উপকৃত হব। আমি এটা শেয়ার করার চেষ্টা করব, আপনার মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে। সো প্লিজ কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে যোগ্যতা অনুযায়ী লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের ধন্যবাদ, পুরনো সাবস্ক্রাইবারদের ধন্যবাদ, নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।